একটা কথা এখন বারবার হচ্ছে যে উপদেষ্টাদের সেফ এক্সিট, যে কথাটা আমরা একটু তুলেছিলাম, এইটা সাবেক উপদেষ্টা জনাব নাহিদ ইসলামও বলেছেন। এমনকি মাহফুজ আলমের উপর আক্রমণের ক্ষেত্রে তাকে আসলে আক্রমণের মুখে ঠেলে দেওয়া হয়েছে, এই অভিযোগও করা হয়েছিল। আপনি আপনার ফেসবুক পোস্টে বলছিলেন যে কারা যেন আপনাকে গণসূত্র বলতেছে, এবং আপনার প্রায়, আমি যদ্দূর বুঝি, যদ্দূর চিনি, আপনাকে প্রায় আপনার অনিচ্ছা সত্ত্বে আপনার নিজের বাসা ছেড়ে একটা সরকারি বাসায় যেতে হয়েছে। তো এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন? মানে মানে এই যে সেফ এক্সিট বা এইটার কথা হচ্ছে, এইটাকে আপনি আসলে কিভাবে ডিল করবেন বাকিটা সময়? বা এটা এখানে এই যে আমি মনে করি এটা ফ্রিডম অফ প্রেসের একটা অ্যাবিউজ। মানে যেগুলো আপনি যদি ধরেন যে আমাদের কোন অ্যাডভাইজারের এগেইনস্টে যদি আপনার কোনো অভিযোগ না, এটা তো প্রেস করতেছে না শফিক ভাই, এটা তো প্রেস করতেছে না, এটা তো জনাব নাহিদ ইসলামকে উদ্ধৃত করতেছে প্রেস, এটা তো সার্জিস আলমকে উদ্ধৃত করতেছে প্রেস। আমি জানি না নাহিদ ইসলাম কি পরিপ্রেক্ষিতে এটা বলেছেন, বাট আমি যেটা জানি যে আমাদের যারা অ্যাডভাইজার আছেন তারা খুব বাংলাদেশে প্রাউড বাংলাদেশি, তারা বাংলাদেশে থাকবেন এবং বাংলাদেশে তারা বাংলাদেশকে যাতে একটা বাংলাদেশ যাতে ওয়ার্ল্ডের জাতিপুঞ্জের মধ্যে একটা সম্মানজনক জায়গায় পৌঁছান, সেই জন্য তারা তাদের সারা জীবনটাই সেই জন্য কাজ করবেন। তারা খুব প্যাট্রিয়টিক পিপল এবং তারা খুব তাদের আমি বলবো যে তারা গত 15 মাসে মানে যথেষ্ট চেষ্টা করছেন দেশটাকে একটা রাইট কোর্সে আনার জন্য। গুড পিপল, নো ডাউট অ্যাবাউট ইট। এই যে জামাতের নেতা জনাব তাহের, বিএনপির একজন মানে চেয়ারপারসনের সাথে উনি হয়তো কাজ করছেন কোনো সময়, উনি স্পেসিফিক 8 জন উপদেষ্টার কথা বলেছেন। জামায়াতের নেতা জনাব তাহের বলেছেন তাদের কাছে কণ্ঠস্বর রেকর্ড করা আছে। এনসিপি নেতারা বলছেন যে ফাঁস করে দেওয়া হবে, কোন কোন উপদেষ্টা কিভাবে কিভাবে কি করে সেটা দেখে দেওয়া হবে। মানে এত মানে এখন করছেন না কেন? তারা কালকেই করুন, আজকেই করেন না কেন? আজকেই করুন, আমরা শুনি কি বললেন। আমি তো মনে করি আমাদের যারা অ্যাডভাইজার আছেন তারা দে ডিড এক্সাম্পলারি জব, এটা আপনাদের মানতেই হবে। গিভেন দা মানে আমরা যে একটা ভঙ্গুর ব্যবস্থা পেয়েছি, একটা ভয়ানক একটা অবস্থায় এই গভর্নমেন্ট টেক ওভার করেছে, সেই জায়গায় দে ডিড এ ফ্যান্টাস্টিক জব। আপনি আজকে হয়তো তাদের মূল্যায়ন করছেন না, বাট আমি বলবো যে হিস্ট্রি উইল বি কাইন্ড টু দেম। আমার কাছে মনে হয় যে আমরা অবশ্যই তাদেরকে, কিন্তু উপদেষ্টা পরিষদ ক্ষমতা আসার পরে এইটা একদম বলা হয়েছিল যে সকল উপদেষ্টা তার সম্পদের হিসাব দিবেন। আমরা বিভিন্ন উপদেষ্টাদের কাছে জানতে চেয়েছি, তারা বলেছেন তাদের কেউ কেউ এটা দিয়েছেন, এটা মন্ত্রী পরিষদে আটকে আছে। আপনি এই সম্পর্কে কিছু জানেন যে উপদেষ্টারা তাদের সম্পদের হিসাবটা আসলে দিবেন কিনা, দিয়েছেন কিনা, দিতে চান কিনা, নাকি এটা? আমার মনে হয় দিয়েছেন, আমার এটা দেখতে হবে, বাট আমার মনে হয় ওনারা দিয়েছেন। এটা কি প্রকাশ করা হবে? প্রধান উপদেষ্টার কাছে দিয়েছেন সবাই? মানে বলা হয়েছিল যে প্রধান উপদেষ্টা এটা প্রকাশ করবেন। আমার মনে হয় আমি এটা দেখবো, আমি এটা জেনে আপনাকে বলতে পারবো। আচ্ছা, নেক্সট টাইম যদি খুব দ্রুত আপনি আমাকে আবার ডাকেন। না, নিশ্চয়ই আপনার সঙ্গে আমার নানা কারণে আবার দেখা হতো। তাহলে আপনি বলতেছেন যে উপদেষ্টা পরিষদে যারা কাজ করতেছেন উপদেষ্টাদের মধ্যে কারো বিরুদ্ধে ওই রকম কোনো অভিযোগ যদি থাকে তাহলে এটা এখনই সামনে আনা উচিত, এই 8 জন 3 জন কণ্ঠস্বরে সেগুলি না বলাই ভালো। না, এটা অনেকে এগুলো বলে একটু মার্কেট পেতে চান আর কি। আমরা তো মনে করি দে আর ডুইং ফ্যান্টাস্টিক জব, বাংলাদেশের উপদেষ্টারা, আমাদের উপদেষ্টারা। আচ্ছা, একটা তো আছে যে মানে আমি বললাম যে কিছু উপদেষ্টা দায়িত্ব পালনে অনীহা দেখাচ্ছেন, কারো অভিযোগ কিছু উপদেষ্টা আখের গুছিয়েছেন, এরকম অভিযোগ। জামাতের গুরুত্বপূর্ণ নেতার কথা বললাম যে তিনি জনাব তাহের, অন্তর্বর্তীকালীন সরকার কোন ষড়যন্ত্রে লিপ্ত সেটা তাদের কাছে নাম কণ্ঠ রেকর্ড আছে। বিএনপি থেকে আর বিএনপি তো ছাত্র নেতৃত্বে থাকা আশা উপদেষ্টাদের বিষয়ে কয়েক মাস ধরে অভিযোগ করেছে তাদের নিরপেক্ষতা নিয়ে। নিরাপত্তা উপদেষ্টা পদ থেকেও তারা দাবি করেছিল। এই সময়ে মানে আপনাদের কাছ থেকে যেহেতু, বা আপনার কাছ থেকে আমি এটা জানতে চাই যে মাননীয় প্রেস সচিবের কাছ থেকে, যে আপনারা কোনো একটা স্টেটমেন্ট বা মানে এরকম কিছু ইস্যু করবেন কিনা যে আসলে এই জায়গাগুলিতে কি করা উচিত, বা এরকম কোনো বাস্তব ভিত্তি আছে কিনা কোনো কিছুর? মানে আপনারা কি, না যেটার বাস্তব ভিত্তি নাই সেটা নিয়ে আমরা স্টেটমেন্ট দিব কেন? না, আপনারা তো গুজবকে, আমরা তো মনে করি আমাদের ক্যাবিনেট দে আর ডুইং গ্রেট জব। ক্যাবিনেটের যারা মেম্বার আছেন, ইন্টারিম গভর্নমেন্টের যারা অ্যাডভাইজার আছেন, তারা খুবই ভালো কাজ করছেন। এবং আপনারা যদি মনে করেন যে না ওনারা ভালো কাজ করছেন না, তাহলে যেটা করা যায় যে আপনারা তাদের কাজগুলো নিয়ে দেখেন, ইনভেস্টিগেট করেন। এটা নিয়ে আপনি একজন না 5, 6, 7, 8, 10 জন সাংবাদিককে নিয়োজিত করেন যে তার বিষয়ে জানার বিষয়ে, আপনারা তাদের বিষয়ে জানেন, এরা রিপোর্ট করেন। আমরা তো কোনো নিউজে তো বাধা দিচ্ছি না। আমি স্টেটমেন্টের কথাটা কেন বললাম, গুজব না ছড়ানোর জন্য বা মিথ্যাকে কমবেট করার জন্য আপনারা কিন্তু তথ্য দিয়েছেন, কিন্তু উপদেষ্টাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগের ক্ষেত্রে আমরা স্পেশালি আপনাকে বেশি একটা, আমি এটাকে কথা বলতেই শুনি নাই।
আপনি যদিও অন্যান্য বিষয় নিয়ে কথা বলেন, কিন্তু এইটা নিয়ে প্রেসকে মানে আপনি অ্যাড্রেস করতে না, এটা নিয়ে আসলে বেশি এগুলো বললে হয় কি, এটা আরো কেউ কেউ এটাকে আরো বলা হয় যে তাকে আরো আমরা প্রমোট করছি, এই টাইপের একটা ইয়ে চিনে আমরা এটাকে সিরিয়াসলি নিচ্ছি না, সেই জন্য আমরা এই বিষয়ে কোনো স্টেটমেন্ট দেওয়ার কোনো পক্ষপাতী নেই। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আমরা আপনাকে উদ্ধৃত করে দর্শকদের কাছ থেকে একটা মতামত জানতে চেয়েছিলাম যে আগামী 50 বছরেও আওয়ামী লীগের ফেরার সুযোগ দেখা যাচ্ছে না। এই এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জনাব শফিকুল আলম কথা বলেছিলেন। প্রিয় দর্শক, এই কথা সঠিক বলে মনে করেন কিনা? খুবই ইন্টারেস্টিং। শতকরা 50% দর্শক এটাকে সঠিক মনে করেন, শতকরা 50% দর্শক এটাকে সঠিক না মনে করেন। 23,000 দর্শক এখানে ভোট দিয়েছেন, মানে একদমই 50-50। ইন্টারেস্টিং। এইটা খুবই মানে আমাদের মানে আমার মনে পড়ে না মানে এই জরিপের ক্ষেত্রে একদম এরকম কাটা 50-50 হয়েছে কিনা, এটা আমার কখনো মনে হয় না। আমি জানি না, মানে এটা একটু ইন্টারেস্টিং। আচ্ছা, জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদ, যেটাকে জুলাই ঘোষণাপত্র বলা হচ্ছে, সেইটা নিয়ে একটু আপনার কাছে জানতে চাইবো যে প্রধান উপদেষ্টা যখন জাতির সামনে জুলাই ঘোষণাপত্র তুলে ধরেন, সে সময় আমরা বিএনপিকে মানে ঘোষণাপত্রের জায়গাটা তুলে ধরছেন যখন, তখন বিএনপিকে সবচেয়ে বেশি সন্তুষ্ট দেখছি, আপনাদের পাশে দেখছি। জামায়াতে নিয়ে সতর্ক মন্তব্য করেছিল। এনসিপির কয়েকজন নেতা মানে এখানে উপস্থিত থাকবেন না, কক্সবাজার চলে যাবেন, এটা নিয়ে অনেক রকম চিন্তা ভাবনা করছেন। কিন্তু এখন যে জুলাই সনদটা যে ঘোষণা করা হবে, মানে আজকে 16 তারিখ, আগামীকালই 17 তারিখ আসলে, মানে এখন আমরা শুধু বিএনপিকেই একটু রাজি, একটু খুশি দেখছি। অন্যরা কিন্তু একটু সতর্ক মনোভাব পোষণ করতেছেন, বিশেষ করে এনসিপি বলতেছেন তারা যাবেনই না। আপনারা এটাকে আসলে কিভাবে দেখেন? এবং এনসিপি যেই কথাটা বলতেছে সেটা ইন্টারেস্টিং। তারা বলতেছে যেই জুলাই সনদপত্রের কোনো মানে নাই, মানে যে ঘটনা কোনো মানে নাই, সেইটা দিয়ে তারা কি করবে? আপনার কাছে এটার মানে কত? না, আপনার কালকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে অনুষ্ঠান হবে, তা অতক্ষণ পর্যন্ত ওয়েট করেন, দেখবেন। আমরা মনে করি সবাই থাকবেন। আপনাকে খুবই কনফিডেন্ট মনে হচ্ছে যে আপনি মনে করেন সবাই থাকবে এবং সবাই স্বাক্ষরও করবে, এরকম আপনি মনে করছেন? আপনি কালকে পর্যন্ত ওয়েট করেন, দেখেন। আপনাকে এই প্রশ্নে আপনাকে মানে খুবই আমরা মনে হচ্ছে যে আপনি জানেন আমাদের থেকে বেশি। আমরা চাইবো যে এটা একটা ইতিবাচক কেই হোক, কিন্তু সবাই থাকবে বা কালকে পর্যন্ত ওয়েট করলে এটা বোঝা যাবে। আমি যদি আপনাকে আরেকটু ছোট করে জানতে চাই যে এই কিছু কিছু ব্যাপারে যে মারাত্মক অনৈক্য ছিল, যে এখন করা হবে নাকি পরবর্তী সরকার এসে করবে, এগুলি কি সব ঠিকঠাক হয়েছে? মানে এগুলির ব্যাপারে কি আমরা খুব বেশি অনৈক্য আসলে দেখি নাই। আপনি তো নিজে মানে ল যখন প্রথম আলোতে ছিলেন, আমার মনে আছে আপনি ল বিট যে আলাদা একটা বড় বিট হয়, আপনি বোধহয় এটা স্ট্যাবলিশ করেছিলেন। তো আমরা দেখেছি যে এই প্রথম থেকেই আমাদের যারা পলিটিক্যাল পার্টির যারা লিডার, তারা যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ওভার দ্য লাস্ট 1 ইয়ার তারা এই কাজগুলো করেছেন। তারা ডিবেট করেছেন, তারা ডায়ালগে ছিলেন কনসেনসাস কমিশনের সাথে। ফলে একটা পর্যায়ে এসে দেখেন কেউ কোনো বয়কট করেন নাই, কেউ বলেন না আমি তোমার সাথে কথা বলবো না। আগে যেটা আমরা দেখতাম যে সংসদ অচল হয়ে থাকতো, এ আসতেন না ও থাকতেন, এক ধরনের এইরকম কিছু না, সবাই মিলে একটা কালেকটিভ এফার্ট ছিল যে এই প্রসেসটাকে সাকসেসফুল করার। এবং সেটা আমরা গতকাল পর্যন্ত দেখেছি, আজকেও আমরা এই বিষয়ে কনফিডেন্ট, এবং কালকে আপনারা দেখবেন যে এটা আরো দৃশ্যমান হবে। এই অনৈক্য, এটা দেখেন পলিটিক্যাল পার্টি থাকলে কিছু কিছু বিষয় অনৈক্য আসবে, এটাই স্বাভাবিক, এটাই ডেমোক্রেসির বিউটি। আপনি যেটাকে যেভাবে ইন্টারপ্রেট করছেন আর একটা পার্টি সেভাবে ইন্টারপ্রেট করছে না, তো ফলে অনৈক্যটা যখন আসাটা খুব যে অমূলক এমন কিছু না, কিন্তু দেখতে হবে যে আপনি কতটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই ডিবেটটা হচ্ছে। আমরা মনে করি যে ডিবেটটা হয়েছে, এটা এক্সাম্পলারি ছিল, এবং এটা বাংলাদেশের নেক্সট জেনারেশন, বাংলাদেশের যারা পলিটিক্সে আসবেন তাদেরকে যুগ যুগ ধরে এটা ইন্সপায়ার করবে। আপনি এই যে জুলাই ঘোষণাপত্র বা যে বিষয়গুলিতে রাজনৈতিক ঐক্যমত্য কমিশন যে বিষয়গুলি নিয়ে কথা বলেছেন বা যে বিষয়গুলি তুলেছেন এবং যে আলোচনাগুলি করেছেন, সেই আলোচনাগুলিকে ভবিষ্যতের রাজনীতিতে আপনি দেখতে পাচ্ছেন যে এটা একটা বড় ভূমিকা রাখবে? মানে এটা একটা খুবই কোয়ালিটেটিভ চেঞ্জ, এটা খুবই খাওয়া দাওয়া ওরকম কিছু না, এটা খুবই কোয়ালিটেটিভ। আমি তো মনে করি এটার উপর মিনিমাম আপনি 10-15-20টা বই পাবেন, সবাই যে যার পার্সপেক্টিভে যারা ডিবেট করেছেন সেগুলো। আর আমরা তো পুরো অনেকের কাছে পুরো ভিডিও গুলোই আছে, আমরা প্রত্যেকটা সেশন আমরা লাইভ ব্রডকাস্ট করেছি। আর আপনি যদি কিছু না হয়, আপনি দেখেন আমরা 54 বছর ধরে আর্টিকেল 70 নিয়েই আমরা কোনো ঐক্যমতে আসতে পারি নাই। আছে না আর্টিকেল 70-র কারণে আমাদের সংসদ কোনোদিন আসলে এফেক্টিভ কোনো সংসদ হয়নি, যেটা হয়েছে সবাই জি হুজুরের সংসদ হয়ে গিয়েছিল। সেই জায়গায় দেখেন কি ব্রিলিয়ান্ট একটা
ডিসকাশন হয়েছে এবং সবাই একটা ঐক্যমতে এসেছেন আর্টিকেল 17 এবং আমার হ্যাঁ। আমিও সেই আলোচনা শুনতেছিলাম এবং আলোচনা শুনে অর্থ বিল কাকে বলে সেইটা আবার বেশ কিছু লোক বুঝতে পারছে বলে এটা আমার ভালো লাগছে, কারণ রাজনীতিবিদরা প্রথম তর্ক শুরু করছিলেন অর্থ বিল ধরে, মানে অর্থ বিল ছাড়া বাকি সব বিলই আলোচনা করা যাবে। এখন অর্থ বিল যে সব বিলই যে অর্থ বিল, হাওয়েভার আমি একটু সেই আলোচনাগুলি শুনেছি, সেই আলোচনাগুলি আসলেই বাংলাদেশের রাজনীতিতে বা রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা একটা বড় ভূমিকা রাখবে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনায় যারা আরেকটা বড় ভূমিকা রাখে তাদের মানে অংশগ্রহণে একটা বড় কথা আমরা ধারাবাহিকভাবে শুনতেই পাই, সেটা হচ্ছে ডিজিএফআই। এখন হিস্ট্রিকভাবে ডিজিএফআইটা থাকার কথা হচ্ছে সরকার প্রধানের, মানে সরকার প্রধানকে ডিজিএফআই রিপোর্ট করার কথা, কারণ ডিজিএফআই যেহেতু সেনাপ্রধানকেও আসলে নজরে রাখেন, উনি তো সেনাপ্রধানের আন্ডারে থাকার কথা না, কিন্তু ডিজিএফআই সকল কাজের দায় বর্তাচ্ছে হচ্ছে সেনাবাহিনীর উপর, বা কল্পিত কাজের দায়ও অনেক সময়। এটা কিরকম? এমনকি আমি উপদেষ্টাদের কাছেও জানতে চেয়েছিলাম যে আপনারা যে এই কাজটি সরকারের ভিতরে সরকারের কথা বলছেন, ক্ষমতার কেন্দ্র বলছেন, সেটি কেন? যারা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া কিন্তু আমাদেরকে স্পষ্ট বলেছেন, আমার যদ্দূর মনে পড়ে আরো একজন উপদেষ্টা, এই মুহূর্তে নাম মনে পড়ছে না, তিনি বলছেন যে আসলে কাগজে কলমে যা আছে ব্যাপারটা তা সবসময় নাও হতে পারে। আপনার কাছে কি মনে হয়, ডিজিএফআই কি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা শুনছেন, মানে উনার অধীনে বা উনার কর্তৃত্বে আছেন নাকি? না, আমি তো মনে করি এটা সম্পূর্ণ ওনার অধীনে আছেন। আমি তো এর ব্যর্থ হয়েছে আমি এরকম তো আর দেখি নাই। না, ডিজিএফআই খুবই আমাদের ইম্পর্টেন্ট একটা ইন্টেলিজেন্স এজেন্সি এবং তারা তাদের যেটা কাজ সেই কাজগুলো খুব সিনসিয়ারলি করছেন। কথাগুলি কোত্থেকে আসে? কথাগুলি আসে হচ্ছে যে আয়না ঘরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যাওয়ার আগে সেটা ডিজিএফআই কর্তৃক আসলে সেটাকে ঝাড়মুছ বা অন্য পরিবর্তন করা হয়েছে। কথাগুলি আসে হচ্ছে যে উপদেষ্টাদেরকেও আসলে এক ধরনের চাপে রাখা হয়েছে, প্রধান উপদেষ্টাকে চাপে রাখা হয়েছে সেনাপ্রধান কর্তৃক, যাতে তারা বেশি না করতে পারে। এই ব্যাপারগুলি মানে বারবারই না, এটা আসলে যেটা হয় কি, ডিজিএফআই নিয়ে আমাদের দেশে খুব মুখরোচক গল্প চলে। হ্যাঁ, জানেন ডিজিএফআই এটা করেছে, ওইটা করেছে। আমি আমার সময় দেখেছি অনেক সাংবাদিক মানে ডিজিএফআই তাকে ডাক দিয়েছে সেটা নিয়ে খুব বলতেন এবং একটা ভয়ের একটা অবশ্যই ডিজিএফআই এর আগের যে কাজগুলো ছিল সেগুলো তো অনেকগুলো স্ক্রুটিনাইজ মানে হচ্ছে, বাট আমরা আমাদের পুরো সময়টুকু আমরা বলতে পারবো যে ডিজিএফআই খুবই এই গভর্নমেন্টের মানে খুবই একটা ইম্পর্টেন্ট একটা ইন্টেলিজেন্স এজেন্সি হিসেবে কাজ করেছে।